সালাম দিয়ে পরিচয় দিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সিয়ামা খাতুন। আমি পারসন থালতা মাজগাম ইউনিয়নের বিএনপির সভাপতি মোহাম্মদ মাসুদ রানা মজিদের ছেলে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া আদাব। সোমবার 9/2/2026 ইংরেজি দিবাগত রাত 11টা ঘটিকায় স্বাধীনতা বিরোধী শক্তি ও আল বদর বাহিনী জামায়াতের নেতাকর্মী নন্দীগ্রাম পারসন গ্রামে বেলাল ও ফারুক জাতীয় নির্বাচনে ভোট ক্রয়ের জন্য বাড়ি বাড়ি টাকা প্রদানের জন্য আব্দুল আজিজের বাড়িতে প্রবেশ করেন। বেশ কিছু লোকের সমাগম দেখতে পেয়ে সেখানে যান বিএনপি নেতাকর্মীরা। তারা সেখানে দেখতে পান স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা বর্তমান জামাত কর্মী বেলাল সহ জামাত শিবিরের নেতাকর্মীদের ভোটের মাঝে বাড়ি বাড়ি গিয়ে টাকা বিলি করছিল। এই সময় বিএনপি নেতাকর্মীরা সেখান থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা ও বর্তমান জামাত নেতা বেলাল সহ দুইজনকে ঘিরে ধরে। লোকজন ডাকাডাকির এক পর্যায়ে স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানার বাড়িতে নিয়ে যায়। পুলিশে খবর দিলে 1 ঘন্টা 30 মিনিট পর সেখানে নন্দীগ্রাম থানা পুলিশের একটি দল হাজির হয়। কিন্তু ঘটনাস্থলে পুলিশের পৌঁছানোর কথা ছিল 30 মিনিটে। তবে পুলিশের নীরব ভূমিকার কারণে সেখানে দেরিতে উপস্থিত হয় অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা বর্তমান 2 জামাত কর্মীকে। আটকের আগেই কয়েকশো জামাত কর্মী লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সেখানে হামলা চালায়। তারা বিএনপি নেতা মাসুদ রানা ও তার ভাইকে এলোপাথারি মারপিট করে এবং বাড়িঘর ব্যাপক ভাঙচুর চালায়। এক পর্যায়ে পুলিশের উপস্থিতিতে বিএনপি কর্মীদের হাতে আটক 2 জামাত নেতা কর্মীকে সেখান থেকে ছিনিয়ে নেওয়া যায় জামাতের লোকজন। হামলায় বিএনপি নেতা মাসুদের ডান চোখ উপরে কোঠরের বাইরে চলে এসেছে। ডাক্তার বলেছেন চোখটি আলো ফেরানো অনিশ্চিত। তার ছোট ভাই রবিউল ইসলামের ডান হাত ও ডান পা ভেঙে দেওয়া হয়েছে এবং মাথায় 17টি সেলাই দেওয়া হয়েছে। তারা উভয়ই বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মাসুদের স্ত্রী সন্তানকে বেধড় মেরেছে ও তাদের বাড়িঘর ভেঙে ফেলেছে, সোনাদানা ও লুট করেছে এবং আশেপাশের বেশ কয়েকটি বাড়ি সন্ত্রাসী কায়দায় ভাঙচুর করা হয়েছে এবং তাদের মোটরসাইকেলগুলো ভেঙে ফেলা হয়েছে। নন্দীগ্রাম উপজেলার 4 নং থালতা মাজগাম ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ মাসুদ রানা ও তার আপন ছোট ভাই মোহাম্মদ রবিউল ইসলাম সহ আমরা এসব ঘটনার জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে বিচার দাবি করছি। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, এই আল বদর বাহিনী বুঝতে পেরেছে এই দেশের জনগণ তাদের কোনোভাবেই গ্রহণ করবে না। এই কারণে তারা পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের পথে হাঁটছে। তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এসব ঘটনা ঘটাচ্ছে। কিন্তু জাতীয়তাবাদী উদ্যোক্ত শক্তি তাদের কূটকৌশল বাস্তবায়ন হতে দিবে না। আমরা চাই বগুড়া তথা দেশে শান্তিপূর্ণ নির্বাচন হোক। 39 বগুড়া 4 জামাত মনোনীত প্রার্থী ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজের নির্দেশে 1 নম্বর আব্দুল কাদের সিদ্দিকী সভাপতি যুব জামায়াত বিভাগ পেং হাজার হারকি নন্দীগ্রাম। 2 নম্বর মুজাহিদুল ইসলাম পিতা রুহুল আমিন যুক্তিবাদী নন্দীগ্রাম। 3 নম্বর বেলায়েল পিতা সুকবর। 4 নম্বর মোহাম্মদ ফারুক পিতা গফফার। 5 নম্বর মোহাম্মদ সাইফুল 4 নং ওয়ার্ড আমির থালতা মাজগাম ইউনিয়ন জামাত। 6 নম্বর মোহাম্মদ হেলাল মাসুদ ও তার স্ত্রীকে মেরেছে। 7 নম্বর মোহাম্মদ জলিল পিতা সাহেব আলী গ্রাম পারসন। 8 নম্বর মোহাম্মদ নুরু গ্রাম পারসন। 9 নম্বর মোহাম্মদ জাহাঙ্গীর পিতা আবু গ্রাম পারসন। 10 নম্বর জুয়েল পিতা আলেফ গ্রাম পারসন। 11 নম্বর আলামিন পিতা চান্দু গ্রাম পারসন। 12 নম্বর মোহাম্মদ আব্দুল আজিজ পিতা ইব্রাহিম গ্রাম পারসন। 13 নম্বর দেলু পিতা আইফ আলী এবং গ্রাম পারসন। 14 নম্বর মজিদ পিতা ফজলাল গ্রাম পারসন। 15 নম্বর কালু পিতা আশরাফ গ্রাম পারসন। 16 নম্বর সামাদ পারঘাটা ইউনিয়ন ওয়ার্ড সভাপতি জামায়াত। 17 নম্বর রাকিব পিতা ইদ্রিস দামগড়া নন্দীগ্রাম। 18 নম্বর মোহাম্মদ রাকিব পিতা ইব্রাহিম নন্দীগ্রাম কলেজপাড়া। 19 নম্বর তালহা পিতা খোরশেদ নন্দীগ্রাম।
20 নম্বর ইকরাম গ্রাম পার্সন, 21 নম্বর অজ্ঞাত আরো 50 থেকে 60 জন। তাদের এই কর্মকাণ্ডের প্রতি আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এবং আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করতেছি, তারা এই কাজটা কোনোভাবেই তাদের এই কাজটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা ছিল আমরা কোনোভাবে পুলিশের, হ্যাঁ অবশ্যই আমরা এই কঠোর আইনি আশ্রয় চাই। আমার নাম মোহাম্মদ সিয়াম আকন্দ, আমি মাসুদ রানা মসজিদের ছেলে। সিয়াম আকন্দ, পুলিশের ভূমিকা ছিল নিরপেক্ষ, আমি ওখানে ছিলাম নিষ্ক্রিয়। তাদের তার নির্দেশে এই পরিকল্পনাটি সম্পন্ন করা হয়েছে। আপনি এখানে একটা যে 2 নম্বর 3 নম্বর লাইনে গুরুতর অভিযোগ নিয়ে এসেছেন যে জামাতের লোকজন টাকা পয়সা বিলি করেছে, এরকম কি কোনো প্রমাণ আছে আমাদের কাছে? জি অবশ্যই আমাদের কাছে প্রমাণ আছে, আমাদের কাছে ছবি আছে। জামাত পূর্ব স্বেচ্ছাসেবক লীগ নেতা বেলাল, বর্তমান জামাত, সে টাকা বিলি করতেছিল, তাকে হাতে নাতে ধরা হয়েছে টাকা সহ। এক মিনিট, আপনারা আমি বলতে চাই একটু, টাকা দিতে গেছে এইটার জন্যই তো তাকে মানে এলাকার লোকরাও করছে, আটক করেছে এবং পুলিশের কাছে খবর দিয়েছে। পুলিশ যেখানে 30 মিনিট যাওয়ার কথা 1.5 ঘন্টা পর গিয়েছে। ইতিমধ্যে জামাত শিবির লোক সংঘবদ্ধ হয়ে হামলা চালিয়েছে পুলিশের উপস্থিতিতে। পুলিশ তখন নীরব দর্শকের ভূমিকা পালন করেছে এবং যেহেতু বিএনপি আইনের প্রতি শ্রদ্ধাশীল, তারা ওদের উপরে হাত দেয়নি, পুলিশের জন্য অপেক্ষা করছিল, কিন্তু পুলিশের উপস্থিতি তাদেরকে ছিনিয়ে নিয়ে গেছে। ঘটনা হলো, ওই যে ব্যক্তি তিনি আগে স্বেচ্ছাসেবক লীগ করতেন, তার বিরুদ্ধে 17টা 18টা মামলাও রয়েছে। সে এখন জামাতের নেতা হয়েছে এবং ওখানে কাজ করছেন। আর একটু জিনিস কথা বলতে চাই, সেটি হলো এরা বগুড়াতে কয়েকটা জায়গাতেই পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করার চেষ্টা করছিল। আমরা কিন্তু খুব এটাকে মানে অনেক সংযম ধরে আমরা এটা হ্যান্ডেল করেছি। নবজাতে একটা এরকম ঘটনা ঘটেছিল যে আমাদের ছেলেপেলেদের উপর হামলা করেছে। তারপরে আমরা বলেছি যে না, 12 তারিখ নির্বাচন করতে হবে, এটা নির্বাচন বন্ধ করা যাবে না। আমাদের সাবগ্রামও একই ঘটনা ঘটেছে, তারা 1-150 লোক নিয়ে এসে ওখানে ব্যানাবেশ ছিঁড়ে মহড়া দিয়েছে, কিন্তু আমাদের ছেলেদেরকে আমরা বলেছি তোমরা ধরতে দাও। এবং শিবগঞ্জ একই ধরনের ঘটনা ঘটেছে। মানে সারা বাংলাদেশে তারা কিন্তু একটা পরিকল্পিতভাবে এটা করছে যাতে নির্বাচনটাকে ভণ্ডুল করা যায়। আর একটা জিনিস আমি বলতে চাই যে ইতিমধ্যে আমাদের কিন্তু অনেক অভিযোগ ছিল যে তারা আইডি কার্ডের ফটোকপি নিচ্ছে, বিকাশ নগদের নাম্বার নিচ্ছে। আমরা মাননীয় জেলা পরিষদ রিটার্নিং অফিসের কাছে এটা অভিযোগ দিয়েছি এবং আমরা আইন শৃঙ্খলা মিটিংও বলেছি। সেদিন দেখবেন যে ভোটার স্লিপে কোনো মার্কা দেওয়া যাবে না, নাম লেখা যাবে না, অথচ তারা ভোটার স্লিপে মার্কা নাম দিয়ে তারা দিচ্ছে। আমরা সেটা ডকুমেন্ট আমরা রিটার্নিং অফিসারের কাছে আমরা দাখিল করেছি। এই যে অবস্থা। আর একটা জিনিস, গভর্নমেন্ট এটির সত্যতা পেয়েছে বিদায় কিন্তু রকেট নগদ বিকাশ বন্ধ করে দিয়েছে, এটা সত্যতা পেয়েছে। কাজে আজকে আমরা বলতে চাই, যারা সৎ লোকের শাসন কায়েম করতে চায় তাদের চেহারাটা বেরিয়ে আসছে এবং তারা যেভাবে এখন এই যে আমাদের নেতা কর্মীর হামলা চালাচ্ছে, একটা চোখ নষ্ট, হ্যাঁ একটা চোখ নষ্ট হয়ে গেছে, একজন হাত পা ভেঙে গেছে, তো এইটা তো আবার তাদের সেই মহিমায় তারা ফিরে যাচ্ছে। আগে যেমন তারা করতো, আগে যাদের তারা আগে সন্তান পিছনে রক কেড়ে দিত, বেশি হলে চোখ উঠিয়ে দিত। আমরা তো আজকে ওইটা দেখে মনে হচ্ছে যে আমাদের তারা সেই অবস্থায় আবার ফিরে যাচ্ছে। তারপরও আমরা বলতে চাই যে আজকে প্রশাসন যদি এখানে একটু শক্ত ভূমিকা পালন করতো তাহলে এটা হতো না।
আমরা পুলিশ প্রশাসনকে দেখেছি তারা বরাবরই এক নির্লিপ্ত ভাব রয়েছে তাদের, এবং আমার কাছে মনে হয় এইভাবে নির্লিপ্ততা তো আমাদের বগুড়াতে আমরা এটা আশা করি না। আমার হোক, অন্য দলের হোক, যে দলের হোক, যদি কেউ কোনো এইরকম অ্যাক্টিভিটির সাথে জড়িত তার বিরুদ্ধে ব্যবস্থা নেব প্রশাসন। আমরা সেটাই চাই। আমরা জেলা প্রশাসনকে বলতে চাই, আমরা পুলিশ প্রশাসনকে বলতে চাই, আমার র্যাব রয়েছে, আমার সেনাবাহিনী রয়েছে, সবাইকে আমরা সেটা আমরা বলতে চাই যে আপনারা অ্যাকশনে যাবেন। কারণ দীর্ঘ 16-17 বছর পর মানুষ একটি ভোট পাচ্ছে, যার ভোট তিনি দেবেন। এই যে একটা ভোটের একটা আনন্দ, উচ্ছ্বাস, আগ্রহ, গণতান্ত্রিক অধিকার ভোট, এটি কিন্তু নষ্ট করতে দেওয়া যাবে না। যে কোনো মূল্যে ভোট আমাদের অনুষ্ঠিত হতেই হবে এবং সুন্দর সুষ্ঠু পরিবেশে ভোট অনুষ্ঠিত করতে হবে আমাদের। আচ্ছা ভাই, একটা বিষয় একটু জানতে চাই, আপনি যে সুন্দর কাজ করেন, গতকালকে ঘটনাস্থলে গিয়েছি, ওইখানে যে পরিস্থিতি দেখলাম, আমরা যেমন সাহেবের ছেলেও যেটা বলবো, পুলিশের যে নিষ্ক্রিয় ভূমিকা ছিল এত বড় একটা ঘটনা, 5-6টা বাড়িতে যেভাবে ভাঙচুর করেছে, এবং আমরা ওই যে ওদের বাড়িতে দেখছিলাম যে ড্রাগনের গাছ ছিল কচু কাটার মতো, বোঝা যাচ্ছে ধারালো অস্ত্র কেটে ফেলা হচ্ছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, আজ গতকালকে এই অর্থাৎ ভোট গ্রহণের 2 দিন আগেই যদি পুলিশের এই ভূমিকা থাকে বা আইন শৃঙ্খলা বাহিনীর এই ভূমিকা থাকে, আমরা মনে করেছি কালকে ওই ঘটনাগুলো ওই এলাকায় পুলিশের একটা পাওয়ার টিম থাকবে। কারণ একেবারে দুর্গম এলাকা, এখানে যদি রাত্রে আরেকবার অ্যাটাক হয়, ওইখানে অ্যাটাক করে সহজেই চলে যাওয়া যায়। আমরা এলাকাটা কাছে ছিলাম এখন আমার প্রশ্ন বাচ্চা ভাই, যে এই পরিস্থিতিতে বগুড়ার আরো আশেপাশে ঘটনার খবর পাচ্ছি, এইরকম যদি আইন শৃঙ্খলা বাহিনীর নির্লিপ্ততা থাকে, সেক্ষেত্রে ভোট আসলে শেষ পর্যন্ত ভোটের কিভাবে আপনারা না, ধন্যবাদ। শুধু এইটাই না, আপনার সারা বাংলাদেশে এর একটা পরিকল্পিত ভাবেই কাজ করছে। আপনারা দেখেছেন কিছু কিছু জায়গায় তাদের রড, স্টিক ফিস্ট এগুলোর গভর্নমেন্ট প্রশাসন উদ্ধার করেছে। কিছু জায়গায় যে বাঁশ লাঠি সোটা উদ্ধার করেছে। কিছু জায়গায় আপনার এই যে ভোট, জাল ভোট দেওয়ার যে ছিলটিল এটা তৈরি করেছিল, সেগুলো ব্যালট গ্রেপ্তার করেছে। আসলে তারা কিন্তু এটা পরিকল্পিতভাবেই করছে যে যে কোনো উপায়ে তাদের ক্ষমতায় যেতে হবে, জনগণ ভোট দেখ আর না দেখ। তা আমরা বিশ্বাস করি যে বিএনপি সবসময় জনগণকে সঙ্গে নিয়েই সব কিছু মোকাবেলা করেছে। আমরা আগামী 12 তারিখে জনগণকে সঙ্গে নিয়ে, আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা এইসব দুর্বৃত্তদের আমরা মোকাবেলা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। এটি আমাদের কেন্দ্রীয় পর্যায়ে আমরা অবহিত করেছি, সেইভাবে আমরা তাদের নির্দেশনা কাজ করবো। তবে তাদের যে ভূমিকাটা, এটা ভূমিকাটা ভালো ছিল না। নির্বাচনে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের পক্ষে যে তাদের যে ভূমিকা থাকা উচিত ছিল সেটা তাদের ছিল না। এখন এই ব্যাপারে প্রশাসনই এই ব্যাপারে এটা বিশ্লেষণ করবে কি করতে হবে ওখানে। আপনি যেহেতু জেলা বিএনপির সভাপতি, আপনি যেমন যে বলছিলেন যে আসলে কালকে যে নন্দীগ্রাম, শিবগঞ্জ সহ বেশ কয়েকটা এলাকার কিন্তু একটা আশঙ্কার কথা আপনি বলছেন। তো আপনি কি মনে করেন যে আপনার এই যে বিএনপি যে যুব সভা যেটা বলা হয়, যে বলবে যে বিএনপি যুব বা ভোট দেন, সমর্থন রয়েছে, বিশাল জনসমর্থন রয়েছে, ভোটের দিনে আপনার বিএনপি যারা কর্মী সমর্থক রয়েছেন, তারা আসলে বিষয়ে মানে সংখ্যার জায়গা আছে কিনা এবং তারা ভয় পাচ্ছে কিনা, তারা ভোট কেন্দ্রে আপনার জীবন থাকবে কিনা? না না, ভয় পাওয়ার কিছু না, জনগণ আমাদের পক্ষে আছে। আর একটা জিনিস হলো, তারা যদি 10 জন থাকে একটা এলাকায়, বিএনপি 500 আছে। আমরা যদি হুকুম দেই অনেক কিছু ঘটে যাবে, কিন্তু আমরা তো ভোট করতে চাই। আমরা একটা সুন্দর শান্তিপূর্ণভাবে ভোট করতে চাই। দীর্ঘ 16 বছর যে ফ্যাসিস্ট সরকার যেভাবে দেশ পরিচালনা করেছে, আমরা সবাই মিলেই তাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। আমরা চাই জনগণ যাকে ভোট দেবে তারাই ক্ষমতা আসবে। সেখানে যদি আমাদের প্রতিদ্বন্দ্বী পক্ষরা জনগণের ভোট পায়, ক্ষমতায় আসবে, আমরা ওয়েলকাম জানাবো। আমরা যদি আসি, তারা আমাদের ওয়েলকাম জানাবে। সর্বশেষ তো বাংলাদেশটা আমাদের সবার আগে বাংলাদেশ, যেটা আমার নেতা বলেছেন, যে বাংলাদেশকে যদি আমরা টিকে রাখতে চাই, তাহলে আমাদের একসাথে সবাই মিলে কাজ করতে হবে। তো আমরা যদি নিজেরাই হানাহানি শুরু করি, তাহলে তো
আবার অপশক্তি এখানে আসার সুযোগ পাবে। এটি আমি জামাতের সর্বোচ্চ নেতাদেরকে বলতে চাই যে এরা আপনাদের নির্দেশে যদি না হয়ে থাকে তাহলে আপনি এগুলো এখনই থামান। আপনারা এই দেশের স্বার্থে, পরিস্থিতির স্বার্থে, এই ভোটের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আপনারা এগুলো থামান, নাহলে কিন্তু এইটা দ্বিতীয় পক্ষ কিন্তু এখানে প্রবেশ করে আরও পানি ঘোলা করতে পারে, তখন কিন্তু ক্ষতি সবারই হবে। নগদ অর্থ ছিটানো যে ঘটনাটা নন্দীগ্রামে গভীর রাতে ঘটে, এই ধরনের নগদ অর্থ ছিটানোর আরো কোনো বিষয়গুলো অন্য কোনো জায়গায় যেখানে আছে সেখানে হলো, যেখানে আমাদের বগুড়ায় অনেকগুলো জায়গায় বিকাশ নাম্বার তারা নিয়েছে, নগদ নাম্বার নিয়েছে। তার বিকাশ নাম্বার, নগদ নাম্বার নেওয়ার যুক্তিটা কি, এবং আইডি কার্ডের ফটোকপি, এবং আমরা শুনেছি অনেক নতুন নতুন বোকরা তারা বানিয়েছে। তো যাই হোক, এখন আইডি কার্ড নেওয়া মানে আমাদের সন্দেহ, নগদ বিকাশ নেওয়া মানে সন্দেহ। এটা আমাদের সেন্ট্রাল পর্যায়ে এটা কমপ্লেন দিয়েছে, শুধু বলবে না, সারা বাংলাদেশেই কিন্তু, যার জন্য গভর্নমেন্ট যে নগদ বিকাশ, রকেট এগুলো বন্ধ করে দিয়েছে। আমরা সেজন্য গভর্নমেন্টকে আমরা ধন্যবাদ জানাই। ছোট করে যদি এই ব্যাপারে আপনার কি বক্তব্য, যে জামাতের আমিরের আসন, ঢাকার আসনে যে একজন ব্যারিস্টার নগদ অর্থ বিষয়টা এই নগদ অর্থ বিতরণটাকে না, এটা তো আমি বলছি, তারা যদি পূর্ব পরিকল্পিত করে সারা বাংলাদেশে করছে না, কিন্তু এটা সারা বাংলাদেশে করছে, তারা ভোট কেনার চেষ্টা করছে। দেখেন, একদিকে বলছে সৎ লোকের শাসন চাই, সৎ লোককে আমরা ভোট দেন, তাহলে তাদের এইটাই যদি হয় সৎ লোকের শাসনের নমুনা, তাহলে ক্ষমতায় গেলে কি করবেন? কয়েকদিন আগে দেখেছেন যে সেনাবাহিনীর একজন সদস্যের সাথে কিভাবে তারা ব্যবহারটা করেছে। তো এইটি তাদের আস্তে আস্তে আসলে আসল মুখোশ তাদের বেরিয়ে আসতেছে। আমি মনে করি ৭১ এদেশের জনগণ এই অনেক রক্ত দিয়ে এদেশকে স্বাধীন করেছে, সেই স্বাধীনতার সকল পক্ষের শক্তি কিন্তু এখনো আছে বাংলাদেশে, তারা কিন্তু বাংলাদেশ থেকে তারা নিশ্চিন্ন হয়ে যায়নি। আমরা মনে করি এই জাতীয়তাবাদী শক্তি, সকল স্বাধীনতা পক্ষের শক্তি ঐক্যবদ্ধ হয়ে আমাদের এগুলো মোকাবেলা করতে হবে। আমি প্রথমে একটি দুঃসংবাদ জানাতে চাই। আমি এইমাত্র খবর পেলাম, যার সন্তান হারায় সেই বোঝে ব্যথাটার কতটুকু। ইতিমধ্যে আমার ইউনিয়ন বিএনপি সভাপতি মাসুদ রানার চোখ হারানোর সংবাদ পেয়ে তার মা কিছুক্ষণ আগে স্ট্রোক করে মারা গেছে। এই ব্যাপারে সংবাদ সম্মেলন যখন চলছিল, যখন জেনেছে তার সন্তানের একটি চক্ষু নাই, এটা শোনার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু মৃত্যুবরণ করেছে। বাসায় ছিল। আমি ধন্যবাদ জানাই আজকের সভা সম্মানিত আমার বগুড়া জেলা না না, সুস্থ ছিলেন, মা আহত ছিল। দাদির নাম কি ছিল? ওর দাদির নাম হচ্ছে, ওর তো দাদি হবে সেক্ষেত্রে ওর দাদির নাম হচ্ছে মাজেদা। উনি অসুস্থ ছিলেন না, সুস্থ ছিলেন। গতকালকে মারপিট যেটা আহত হয়েছে, আগে সবাইকে ধন্যবাদ। সাংবাদিক ভাইরা, আমার জেলা বিএনপি সম্মানিত সভাপতি, সিনিয়র সকল নেতৃবৃন্দ উপস্থিত, আমাদের সাংবাদিক ভাইরা, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আর সনাতন ধর্ম ভাইদেরকে আমার আদাব। প্রিয় ভাইরা, তিনি অসুস্থ ছিলেন না, গতকালকের ঘটনায় তিনি ভীত হয়েছেন, তিনি শঙ্কায় ছিলেন। তার মাসুদের স্ত্রী এবং তার মেয়েদেরকে মারধর করা হয়েছে। সেই ফুটেজও মধ্যরাতে আমি ভোর 6টা পর্যন্ত হাসপাতালে ছিলাম। যমুনা টেলিভিশন এবং দীপ্ত টেলিভিশন সহ অনেকেই মাঝ রাতেই সেখানে তাদের গাড়ি সহ গিয়েছে। সেই টেলিভিশন চ্যানেলের সবাইকে আমি ধন্যবাদ জানাই যে পুলিশ যেতে পারেনি দুর্গম এলাকায়, কিন্তু সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে আমাদের সংবাদকর্মী, আপনারা দেশের প্রাণ, আপনারা যেভাবে সংবাদ কভারেজ করার চেষ্টা করছেন, আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তিনি গিয়েছেন, তিনি পরিবেশ পরিস্থিতি দেখেছেন। আমরা বলতে চাই যে মাসুদের চোখ হারানোর খবরে তার মা কিছুক্ষণ আগে যখন কথা চলছিল, আমাদের জেলা বিএনপি সম্মানিত সভাপতি রেজাউল করিম বাদশা ভাই, তখনই সংবাদটা আমাদের কানে আসে। উনি মাইকে কথা বলছিল, কারণ এই ট্রেনে নিয়ে কথা বলা হয়নি।
আমরা দোয়া করি আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমি প্রার্থী হিসেবে শুধু এটুকু বলতে চাই যে ওনারা যেভাবে ত্রাস সৃষ্টি করছে, যেভাবে মব সৃষ্টি করতে যাচ্ছে, বগুড়ায় যদি এরকম হয় তাহলে আর বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টের অবস্থান কি হতে পারে, তাহলে আপনারা একটু গেজ করে দেখেন। আমি প্রশাসনের এই ভূমিকার জন্য আমি সরাসরি ডিসি সাহেবকে ফোন দিয়েছি, আমি এসপিকে ফোন দিয়েছি, আমি ইউনোকে ফোন দিয়েছি, এসিলেন্টকে ফোন দিয়েছি, ওসিকে ফোন দিয়েছি। আমার কথা, তারা যৌথ বাহিনীর হেল্প নেওয়ার জন্য এতক্ষণ বসে থাকা দরকার কি? যদিও তারা ঘটনাস্থলে গেল, পুলিশের উপস্থিতিতেই মাসুদকে মেরে তার চোখের মণি বের করে দেওয়া হলো। পুলিশ সেখানে বলেছে যে আপনারা যা করেন আমরা এগুলোর মধ্যে আমরা দূরে আছি। পুলিশ সাইডেই নীরব ভূমিকা পালন করেছে। এটা আমাদের জন্য সহনীয় নয়, কারণ পুলিশ আমাদের ট্যাক্সের টাকায়, আপনার আমার ট্যাক্সের টাকায় পুলিশ আমাদের যারা চাকরি করি, যারা সরকারি অংশ, তারা কিন্তু সেখান থেকে ট্যাক্সের টাকায় তাদের বেতন হয়। আমাদের টাকায় পুলিশের গুলি চলে, গুলি সেই গুলিটা তারা যদি 2-3টা ফাঁকা আওয়াজও করতো, অন্তপক্ষে ভীত হয়ে তারা সরে যেতে পারতো। আপনারা দেখেছেন যে 17 বছর আগে ডাইরেক্ট প্রকাশ্য গুলি করে আমাদের যুবদল, ছাত্রদল সবাইকে হত্যা করা হয়েছে, অনেক নেতা কর্মীকে। আর এখানে 2টা ফাঁকা ফায়ার করলে একটা মানুষের জীবন বেঁচে যেত। তার পুলিশের এই নিষ্ক্রিয় ভূমিকা, প্রশাসনের এই নিষ্ক্রিয় ভূমিকার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমার নির্বাচনী এলাকা 39 বগুড়া 4। গতকালকে আপনারা দেখেছেন যে আমাদের আর এক জায়গায় একটা ঘটনা ঘটেছিল। সেই ঘটনা আমরা চেষ্টা করেছি, সেই ঘটনা হচ্ছে একটা জুলাই যোদ্ধা আমাদের ওই গ্রামটাতে, হাকিমের যে গ্রাম, সেই গ্রামে ভস্কুর গ্রামে 3 দিন আগে জামায়াতিরা তারা মিছিল মিটিং করেছে। গতকালকে শেষ দিন আমাদের নেতাকর্মীর মিছিল মিটিং ছিল। মিছিল মিটিং থাকার কারণে আমাদের নেতাকর্মী মিছিল মিটিং করে তারা মিছিল মিটিং শেষে সব একসঙ্গে চলে যাবে। ওই মিছিলের মধ্যে জোরে সপূর্বক মোটরসাইকেল ঢুকিয়েছে একজন, বলেছে সে জামাতের কর্মী, আবার কখনো বলছে যে সে হচ্ছে জুলাই যোদ্ধা। হ্যাঁ, হতে পারে, আমরা তাকে অবশ্যই রেসপেক্ট করি। আমি জুলাই যোদ্ধা হই আর মুক্তিযোদ্ধা হই, আমি কারোর উপর কিন্তু আঘাত আনতে পারি না, এটা আমার প্রাইভেসি আমার সবার আছে। সে যখন সজোরে মোটরসাইকেল চালায় তাদের ধাক্কা লাগিয়ে দিচ্ছে সামনে, তখনই মোটরসাইকেল উঠে সে তার কোনো দিয়ে ইটের উপর পড়ার কারণে মেবি তার একটা ফ্র্যাকচার হয়েছে। তার চেহারা আপনারা দেখেছেন। ডক্টর মোস্তফা ফয়সাল এগুলো পূর্ব পরিকল্পিতভাবে করেছে। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে হাসপাতালে গিয়ে সে মিথ্যাচার করেছে, আমরা নাকি কোটি কোটি টাকা দিয়ে ভোট কিনছি ইত্যাদি ইত্যাদি বলে আমাদের বিরুদ্ধে নানান কথা বলা হয়েছে। সেই জুলাই যোদ্ধার চেহারা দেখলে দেখবেন যে তার বব কাটিং চুল তার চেহারায় বলে দেয় যে সে কি। আমার কথা হচ্ছে, জুলাই যোদ্ধা হোক, আমি মোশাররফ হই, হাত পাকা হোক, যে কোনো দলের প্রার্থী হোক, আমাদের আইন সবার জন্য সমান। এটা যদি পুলিশ প্রশাসন ব্যবস্থা না করতে পারে, হ্যাঁ, পুরো কর্মীকে ধরেছে টাকা সহ, সেখানে পুলিশ গিয়ে সেটা অ্যাপ্লাই করে তাকে তুলে নিয়ে আসবে, তারপরে দোষ পেলে তাকে নিয়ে যে আইন ব্যবস্থা নেবে, দোষ না পেলে তাকে সেখান থেকে ছেড়ে দিবে। যদি পুলিশ ভূমিকা নিত তাহলে তো এখানে এরকম ঘটনা ঘটতো না। আইন তো নিজের হাতে তুলে নেওয়ার জন্য তাদের এই যে এতগুলো মোটরসাইকেল গিয়ে আশেপাশের বাড়িঘর ভাঙচুর করেছে, বাড়ির উপর যে তাণ্ডব চালিয়েছে, যমুনা টেলিভিশন সেখানে উপস্থিত হয়েছে, দেখেছে আশেপাশের বাড়িগুলো। মনে হয়েছে যে উনি কি বললো কিছুক্ষণ আগে, যে ফুলের গাছগুলো শুধু একদম কেটে একদম সমান করে ফেলে ধারালো অস্ত্র দিয়ে। তারা কোন কায়দায় নির্বাচন করতে যাচ্ছে? আর তারা বলে যে ন্যায় আর ইনসাফের দল, মানুষকে মেরে রক্তাক্ত করে মানুষের চোখ তুলে দিয়ে। আমরা 1971 সালে দেখেছিলাম আল-শামস আল-বদর বাহিনী, আমরা মাঝখানে দেখেছি রক্কাটা বাহিনী, এখন আবার দেখতেছি চোখ তোলা বাহিনী। এদের নাম কি দিব সেটাই আমি খুঁজে পাচ্ছি না। আমরা বলতে চাই, এটা বগুড়ায় যদি এটা হয় তাহলে সারা বাংলাদেশে কি হতে পারে। আমি সঙ্গে সঙ্গে প্রশাসনের সবাইকে বলতে চাই, আপনারা নিরপেক্ষ নির্বাচন করতে চান নাকি কোনো পক্ষকে সহযোগিতা করার জন্য আপনারা জেলায় থেকে সর্বস্তরে সব 12টি উপজেলায় কাজটা আপনারা করছেন? আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আমাদের নেতা জনাব তারেক রহমান, আমাদের পার্টির চেয়ারম্যান, তিনি বলেছেন বাংলাদেশে 17 বছর পর নির্বাচন হচ্ছে, আমরা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে আমরা কোনো ঝগড়া গণ্ডগোলে যাইতে চাই না। সকল প্রার্থীকে সম অধিকার দিতে হবে। আমি আমার নিজের নিরাপত্তা, সেফটি, সিকিউরিটি নিয়ে নিজেও শঙ্কিত। তারা যেভাবে আঘাত করেছে আমাদেরকেও তো একদম সময় আঘাত করতে পারে। আমরা কোনো গুপ্ত বাহিনী চাই না, আমরা কোনো লাঠিয়াল বাহিনী চাই না, অস্ত্রধারী বাহিনী চাই না। আমরা চাই একদিন পরে ভোট,
প্রশাসন কি ভূমিকা নেবে তাকে স্পষ্ট ডিক্লারেশন দিতে হবে। আইন শৃঙ্খলার এত বড় একটা পরিস্থিতি ঘটলো, এই মধ্যে শুনলেন যে একজন মারা গিয়েছে, এখন পর্যন্ত ওখানে পুলিশের একটা স্ট্যান্ড বাই, একটা ক্যাম্প করা তাদের উচিত ছিল একদিনের জন্য। তো ওটা কিন্তু কেন্দ্র। তারপর একটা ভালো খবর, সেটা হচ্ছে আপনাদেরকে বলি, আমি ডিসি সাহেবকে কিছুক্ষণ আগে বলেছি যে মহোদয় আপনাকে অবশ্যই ভূমিকা নিতে হবে, কারণ ওই কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্ট্যান্ড বাই, ওটা কিন্তু ভোট কেন্দ্র, ওখানে কারা কারা গিয়েছে, 4টে সিসিটিভি অলরেডি স্ট্যান্ড বাই চালু আছে, ওইটার সিট সংগ্রহ করেন। আর যদি বলেন, আমি ডিসাবকে এভাবে বলেছি, যদি বলেন না এটা চালু ছিল না বন্ধ ছিল, তাহলে 100% আপনার কোনো দলের পক্ষপাতিত্ব আপনার করছেন। ওখানে ইউরো সহ তারা ওই ক্যামেরাগুলো ক্লোজ করুক, ওই ক্যামেরার ফুটেজ নিক, তাহলে কারা লাঠিয়াল বাহিনী, গুন্ডা বাহিনী, হুন্ডা বাহিনী প্রত্যেক সেন্টারে ক্যামেরা গিয়েছে। মাসুদের বাড়ির ঠিক স্কুলের সাথে ক্যামেরার সাথেই, ওই ক্যামেরা চেক করলে পাওয়া যাবে। আমরা কোনো সন্ত্রাস চাই না, আমরা কোনো নির্বাচনকে বাঞ্ছনের কোনো পরিবেশ পরিস্থিতি চাই না। আমাদের বক্তব্য হচ্ছে মোস্তফা ফয়সাল তিনি যে বক্তব্য দিচ্ছে উস্কানিমূলক বক্তব্য, এই বক্তব্য তাকে প্রত্যাহার করতে হবে। কারণ আমার কর্মীর চোখ গিয়েছে, আর আপনার নেতা কর্মী গিয়ে তার ওই যে স্টিক দিয়ে তার চোখ গুঁতা করে, সে গুঁতা দিয়ে চোখ কানা করে দেওয়া হয়েছে। এটা অত্যন্ত অমানবিক, এটা অত্যন্ত হৃদয় বিদারক। এটা যে করেছে, এটা যদি তার পরিবারের কেউ হতো তাহলে এটা তিনি সেটা কিভাবে নিতেন। আমি তাই আপনাদের আইন শৃঙ্খলা বাহিনীর চোখে এটা তুলে ধরার জন্য আমার প্রিয় সাংবাদিক ভাইরা অনেকেই ঘটনাস্থলে রাত 2টা-3টায় আমার সঙ্গে আসে হাসপাতালে, তখন 4:25 তারা দেখা করেছে শহীদ জিয়াতে, আমি তখনও ছিলাম। আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে। দেশের পরিবেশ সুষ্ঠু স্বাভাবিক রাখার জন্য আপনাদের পত্রিকা, আপনাদের ক্যামেরা বাংলাদেশের জাতির বিবেককে আরো নাড়া দিতে পারে। দয়া করে যে অপরাধী অবশ্যই তার বিচার হোক, যদি আমার দলের কেউ অপরাধী হয় তারও বিচার হোক। আমরা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য, আমরা একটা ভালো ফেয়ার নির্বাচনের জন্য সবার সহযোগিতা কামনা করছি, এবং যারা দায়ী তাদের দৃষ্টান্তমূলক দাবি কামনা করছি। ইতিমধ্যে দেখেন এই যে আওয়ামী লীগ নেতা নন্দীগ্রামের রানা, তার ফেসবুক আইডি থেকে তিনি কিন্তু ইতিমধ্যেই প্রকাশ করেছেন যে তিনি আওয়ামী লীগের নেতা ছিল, ওইখানে বিএনপিকে গণপিটুনি দিয়েছে। আওয়ামী লীগ এখন নতুন আকারে জমায়েত হয়েছে। এখন দেখেন মাসুদের বিভৎস চেহারাটা দেখেন, হসপিটাল কিন্তু এখানে পড়েছে। ডাক্তার আমাকে সকালে ভোর 5:25 ডক্টর পল্লবকে আমি ফোন দিয়েছি, অতর আগে কিন্তু ঢাকার কথা নয়। তিনি আমাকে শুধু বলল চোখের সম্ভাবনা খুবই কম, যেখানে গুঁতায় দিয়েছে চোখের ঘিলুমিলু সব বের হয়ে আসছে। আল্লাহ যদি তাকে কোন রকম সহযোগিতা করে তাহলে সম্ভব, তবে এখানে নয়, আপনি অতি দ্রুত চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট পাঠানোর ব্যবস্থা করেন। এই সাংবাদিক সম্মেলন শেষ করে, আপনাদেরকে বলছে সাংবাদিক সম্মেলন শেষ করে তাকে ঢাকার উদ্দেশ্যে পাঠানো হবে। এই দেখেন বিভৎসতা, রক্তের ওখানে বন্যা বয়ে দিয়েছে তারা। এই যে নেককার জনক, তারা বলছে যে ন্যায় আর ইনসাফের কথা বলে, কোন ধর্মে বলে যে কোনো মানুষের মাথায় আঘাত করে তাকে রক্তাক্ত করে? এটাই কি ন্যায় আর ইনসাফ? এটাই কি তাদের আসল ধর্ম, আসল চেহারা রূপ? আমরা সকল কিছু আপনাদের মাধ্যম দিয়ে আমরা জানালাম। মাসুদের ভাইয়ের যে ছোট ভাই, তার মাথায় আর 17-18টা সিলাই দিতে হয়েছে, তার ডান হাত এবং ডান পা একদম ভেঙে কুচি করে দেওয়া হয়েছে। আমরা এর সকল ঘটনার তীব্র নিন্দাবাদ প্রতিবাদ জানাই। ওই এলাকার সাবেক এমপি হিসেবে, বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে আইন শৃঙ্খলাকে কিভাবে অ্যাপ্লাই করবে, আমি শুধু তাদেরকে বলিনি, আমি র্যাবকে ফোন দিয়েছি, আর্মি CO4কে ফোন দিয়েছি, সর্বোচ্চ চেষ্টা করছে। আজকে যদি এই অবস্থা হয়, নির্বাচনের দিন ভোট চুরি করবে, তখন যদি তারা পাহারা না দিয়ে আমাদেরকে সহযোগিতা না করে, এই নির্বাচন কখনোই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা খুবই কম। পুলিশ প্রশাসনে যারা জড়িত তাদেরকে প্রত্যাহার করা হোক। এইসব পুলিশ প্রশাসনের সাথে যারা জড়িত আছে, আমি DIG কে জানিয়েছি, আমি উদ্যোগন সবাইকে জানিয়েছি, SP সহ যারা আছে এবং যারা সরকারি রিটার্নিং অফিসার যারা ব্যবস্থা নেয়নি, আমরা অতি দ্রুত তাদেরকে ক্লোজ করে নতুন অফিসার অ্যাপয়েন্টমেন্ট করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। তাছাড়া যদি ঘটনা ঘটে, তারা বলবে দেখছি আর দেখতেছি, ততক্ষণে সব ইচ্ছা খতম হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা কামনা করছি। প্রিয় ভাইরা, আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি। আপনাদেরকে সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের সাংবাদিক সম্মেলন যদি কোনো কথা না থাকে আমরা এখানে শেষ করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এটা তো তোমার শরীর আছে, ওই শরীরটা
দর্শক, বিএনপির প্রেস ব্রিফিং থেকে এই ছিল সর্বশেষ যারা যুক্ত ছিলেন দৈনিক করতোয়ায়। আমি রাহিনুর ইসলাম, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। পরবর্তী লাইভ নিয়ে আপনাদের সাথে আবারও যুক্ত হব। ধন্যবাদ সবাইকে দর্শক। নিচ থেকে একটা দাম, নিচ থেকে টাকা, নিচ থেকে